প্রিয় দর্শক, গত 28 এবং 29 ডিসেম্বর 2024 আমরা বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের পাদদেশে শুরু করেছিলাম আদিবাসী ভাবনার প্রথম অধ্যায়। একটি সুদূর প্রসারী ভাবনার গোড়াপত্তন বলতে পারেন। যেভাবে প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে, দূষিত করা হচ্ছে, সেখানে আদিবাসী জ্ঞান ভাণ্ডারের আশ্রয় ছাড়া জল, জঙ্গল, জমি, পাহাড়, ঝর্ণা, নদী এবং পরিবেশকে বাঁচানোর আর কোনো দ্বিতীয় পথ নেই। আপনারা হয়তো অনেকে জানেন যে আদিবাসী ভাবনার কেন্দ্রে রয়েছে জাহের থান। এটাকে এক টুকরো পৃথিবীর ছোট্ট উপস্থাপন বা প্রতীকও বলতে পারেন, যাকে আদিবাসীরা জাহের আইও বলে থাকেন। আমাদের প্রথম দিনের সূচনা হয় এই জাহের আইও বা প্রকৃতি পূজার মাধ্যমে। মাটি, জল, আলো, বায়ু এবং মহাকাশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থানই এই পূজার মূল বিষয়। আদিবাসী স্বতন্ত্রতা বজায় রাখা এবং স্বায়ত্ত শাসন গড়ে তোলার লক্ষ্যে বক্তব্য রাখেন বরিষ্ঠ নৃতাত্ত্বিক কাঞ্চন মুখোপাধ্যায়। তিনি জানান যে এই স্বশাসনের পাশাপাশি আমাদের আদিবাসী জ্ঞান ভাণ্ডার গড়ে তুলতে হবে। একটা জিনিস আমরা বুঝে গেছি, সেটা হচ্ছে যে কোনো অঞ্চলের মানুষ, আদিবাসী মানুষ যদি সত্যি স্বায়ত্তশাসন চান, নিজেরা জোটবদ্ধ হন এবং বেআইনি পথে লড়াই করার কথা আমি বলছি না, যা দার্জিলিংয়ে হয়েছিল, আইনি পথেই যদি তারা সংঘবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যান, তাহলে অন্তত কিছু পরিমাণে স্বায়ত্তশাসনের অধিকার পাওয়া যায়। এটা আমাদের কাছে পরিষ্কার। উদাহরণ জিটিএ, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, এই রাজ্যে হয়েছে। আমরা এই উদাহরণটাকে সামনে রাখতে পারি যে ওখানে যদি হয়ে থাকে, তুমি আমার এলাকায় দেবে না কেন, যেখানে আমরা যথেষ্ট পরিমাণে আছি, আমাদের হাতে যথেষ্ট পরিমাণে সম্পদ ছিল যেগুলো কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা এটা ঠেকাবার জন্যে কেন স্বায়ত্তশাসন পাবো না, এই দাবি তোলা সম্ভব, এটা বোঝা গেছে। এই ব্যাপারটা মাথায় রাখা দরকার। ওই উদাহরণগুলো খুব ভালো করে দেখা দরকার। ত্রিপুরায় কি ঘটছে, দার্জিলিংয়ে কি ঘটেছে, বাকি দেশের বাকি অংশে যেখানে যেখানে পঞ্চম তফসিল আছে সেই রাজ্যগুলোতে কি ঘটছে, এগুলো একটু খুঁটিয়ে দেখা দরকার এবং একটা আন্দোলনের রূপরেখা তৈরি করা দরকার। আমি এর বাইরে যে বিষয়টা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে যে, ধরা যাক আমাদের কল্পনা, আমাদের স্বপ্ন, ধরা যাক কিছু পরিমাণে স্বায়ত্তশাসন পাওয়া গেল, পেয়ে কি হবে? কে এই শাসন হাতে নেবে, কে কিভাবে চালাবে, তার তো একটা পথ থাকা চাই। শরদিন্দু কিছু আগে একটা কথা উল্লেখ করেছে, সেটা হচ্ছে কাস্টমারি ল, যেটা হচ্ছে পুরনো বিচার ব্যবস্থা যেটা মানুষের মধ্যে ছিল। এবার বিচার ব্যবস্থা কি ছিল, এটা যদি আমরা আজকে জিজ্ঞাসা করি আদিবাসী মানুষদের এই অঞ্চলে বা অন্যান্য অঞ্চলে, আমরা কি একটা উত্তর পাবো? তাদের মধ্যেও মতভেদ আছে যে এই পরিস্থিতিতে ঠিক কি করা উচিত। এবার যদি সেটা আমাদের শিখতে হয়, তাহলে আমাদের ঘুরে ঘুরে নানাজনকে প্রশ্ন করতে হবে। এই অঞ্চলের যা জমির ধরন, তাতে বৃষ্টি যাই হোক জল ধরে রাখতে পারে না, ফলে ওই নদীর ধারের জমিতে যেরকম জল জমিয়ে কাদা করে চাষ হয়, ধান রোয়া হয়, সেটা এই অঞ্চলে করা খুব শক্ত। এখানে জল কম থাকবে, কাদা হবে না, চাষের পদ্ধতিটা অন্য হবে। এ পর্যন্ত যা হয়ে এসেছে এখানে, সেটা হচ্ছে যে এখানে কখনো মানুষ কোনো একটা বীজের ওপরে নির্ভর করতো না, এক ধরনের চাষের ওপর নির্ভর করতো না। কিছু সময় তফাতে তারা বিভিন্ন ধরনের ফসল লাগাতো এবং সেগুলো সবসময় ধান নয়, জানার যেটাও বললো সেটা তো ছিলই, এছাড়া ছিল বিভিন্ন ধরনের মিলেট, যেগুলো ছোট ছোট দানা শস্য, শ্যামা ঘাস ইত্যাদি, এইগুলো এই অঞ্চলে ছিল। এগুলোর যদি ধরনটা লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে এগুলো 2-3 মাসে তৈরি হয়
জল খুব কম লাগে, ডাঙা জমিতে হতে পারে, খুব কম বৃষ্টিপাতে হতে পারে। দীর্ঘদিন ধরে মানুষ এগুলো করেছিলেন, কতগুলো কারণ ছিল তার। এবং এই যে বিভিন্ন বৈচিত্র্য, এক ধরনের চাষ তারা একটা বড় এলাকায় করছেন না, ছোট ছোট জমিতে এক একটা আলাদা আলাদা বীজ ছড়িয়ে দিচ্ছেন। কারণটা একটা ছিল, একটা হচ্ছে যে বৃষ্টিপাত কম, ফলে এই বীজগুলো সবই দেখবেন কম জলে বাঁচতে পারে, এই ধরনের মাটিতে বাঁচতে পারে, কাঁকুড়ে লাল মাটিতে। এবং যদি একটা ফসল ঘরে না ওঠে, কোনো কারণে নষ্ট হয়ে যায়, অসুখে হোক বা যে কোনো কারণে নষ্ট হয়ে যায়, আমার বেঁচে থাকার জন্য আরও একটা আছে, তারপরে আরও একটা আছে। বছরে আমি 3 ধরনের ফসল ঘরে তুলছি, তাই তো ছিল আগে। এরপরে বাবুরা এসে বোঝালেন যে এগুলো যারা করে তারা বোকা বুদ্ধির লোক, তারা অসভ্য বর্বর লোক, সবাই ধান চাষ করো এবং আমি তোমাদের বীজ দিচ্ছি, এই বীজ অনুযায়ী কম হচ্ছে। কিন্তু বীজ ঘুরে ফিরে সেইটাই বাবুদের বলে দেওয়া। এই যে পুরনো চাষের পদ্ধতি, এইগুলোতে কেন আমরা, এর জ্ঞানটা কেন আমরা সংরক্ষণ করব না? পুরুলিয়া জেলায় কোনো কারণে গেছিলাম একটি গ্রামে, তারা জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমি জিজ্ঞাসা করলাম এখানে কি কি ধরনের ধানের বীজ আছে। তাদেরই একজন বললেন, আচ্ছা ভূতমুড়ির বীজ খুঁজছি, পাওয়া যাবে কোথায়? বাঁকুড়া থেকে যারা এসেছেন শুনলে খুশি হবেন, আমি ওখান থেকে বাঁকুড়ার একজনকে ফোন লাগালাম, লাগিয়ে বললাম যে ওই ইয়ের কাছে, খাতড়ার কাছে একটি গ্রামে, বললাম যে তোমাদের কাছে ভূতমুড়ি আছে? বললো আছে। বীজ পাওয়া যাবে কিছু? যাবে। এই ফোন নাম্বারটা ওনাকে দিলাম যে ওখানে একবার যান, ভূতমুড়ির বীজ নিয়ে আসুন, নিয়ে এসে চাষ করুন। এই পুরনো বীজগুলোকে বাঁচিয়ে রাখা এটা ভীষণ দরকার। আর একটা কারণ বলি, সেটা হচ্ছে আজকে এই নদীতে বাঁধ দিয়ে যে সেচ, তার একটা সীমাবদ্ধতা আছে। প্রচুর পরিমাণে চাষ হচ্ছে মাটির তলা থেকে জল তুলে, বিভিন্ন অঞ্চলে জল তুলে চাষ হচ্ছে এবং তার অর্ধেকের বেশি জল নষ্ট করছে। সাধারণ একটা অঙ্ক কষলে দেখা যাচ্ছে যে মাটির যতটা তলা থেকে জল তোলা হচ্ছে, ওইখানে আবার জল ফেরত যায় না। বৃষ্টি হলে 2 বা 3টে স্তর পাথর আছে, কোথাও কোথাও তার থেকে বেশি আছে, ওখানে জল যাচ্ছে না। এই জল ফুরোবে একদিন, তারপরে কি হবে? তারপরে ওরা ফিরে আসবে এই বীজগুলো খুঁজতে, কম জলে কি বীজ চাষ করা যায়। কেন আমরা সেগুলো চিহ্নিত করব না? কেন আমরা সেই জ্ঞানটা সংরক্ষণ করব না এখন থেকে? এই শুধুমাত্র এই নয় যে আমরা পেটে খাবার জন্যে যেটুকু জ্ঞান দরকার সেইটাকেই বাঁচাবো। এই যে বিনতিগুলো কেন সংরক্ষণ হবে না? সব বিনতি গুরুরা বলতে পারবেন যে সব অঞ্চলের একই বিনতি। কারাম বিনতি যদি আমি ধরি, যে বিভিন্ন অঞ্চলে কারাম বিনতি সবটা কি এক? তফাৎ আছে। আমি এটা কয়েকদিন আগে বলছিলাম একটা অনুষ্ঠানে, সেটা হচ্ছে আমার এটা এরকম অভিজ্ঞতা হয়েছিল, আবার বাঁকুড়া জেলা বসে আমরা কারাম বিনতি শুনছিলাম। এক ভদ্রলোক হাত তুলে একটা প্রশ্ন করলেন, বললেন যে গুরুকে প্রশ্ন করলেন যে আপনি এটা যেভাবে বলছেন, আমি অমুক জায়গায় অমুক গুরুর কাছে শুনেছি সেটা অন্য রকম বলেছেন উনি, কেন এই তফাৎটা হলো? গুরু হাত জোড় করে বললেন, আপনি যার কথা বলছেন তিনি অন্য পারগানার লোক, তার গুরু অন্য, তিনি অন্যরকম শিখেছেন, ভেদ থাকতেই পারে। এই বৈচিত্র্যটাকে স্বীকার করলেন, তাকে সম্মান দিলেন। আমার শুনে যেটা মনে হয়েছিল যে এই আদিবাসী মানুষ যারা নিজেদের জ্ঞান ভাণ্ডারের মধ্যেও বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখেন, তারা কোনোদিন মৌলবাদী হবেন না। কারোর একটা বই আছে, সেই বইটা দেখিয়ে বলছে পৃথিবীর সমস্ত প্রশ্নের উত্তর আমার এই বইতে। কার 2টো বই আছে, বলছে এই বই পাঠ করলে তুমি পৃথিবীর সব কিছু জেনে যাবে। আদিবাসী মানুষ এই কথা বলবে না। সে বলবে প্রত্যেক মানুষের কাছে জ্ঞান আছে, তার কাছে যাও, শেখো। একটা বইতে সব প্রশ্নের জবাব নেই। যে বলে একটা বইতে সব প্রশ্নের জবাব আছে, আমার মতে সে মহামূর্খ।
সে বলে আমার একটা বই, এতে সব প্রশ্নের জবাব আছে, তুমি আমার কাছে এসো। সে মূর্খ। আমরা বৈচিত্র্য খুঁজছি এবং আদিবাসী জ্ঞান ভাণ্ডারে এই বৈচিত্র্য আছে। এই বৈচিত্র্য কিন্তু নষ্ট হচ্ছে। ফলে এই বিনতিগুলো সংগ্রহ করা। আর্কাইভের বাংলা জিজ্ঞাসা করছিলেন, সংগ্রহশালা নয়, সংরক্ষণাগার। একদম সংরক্ষণ করতে হবে একে। আপনি যে আর্কাইভের কথা বলছেন, সংরক্ষণাগার, এশিয়াটিক সোসাইটি হোক, স্টেট আর্কাইভ হোক, এরা সবাই লিখিত জিনিস রেখেছে। খুব দুর্ভাগ্যের বিষয় যে এরা মৌখিক যে জ্ঞান ভাণ্ডার মুখে মুখে চলে এসেছে, যা লেখা হয়নি কখনো, সেগুলো তারা সংরক্ষণ করে না। সেইটার সময় এসেছে এবং আমাদের হাতে হাতিয়ার আছে, সেটা হচ্ছে এই যে ফোনে রেকর্ড হচ্ছে, এই ফোনে ভিডিও অডিও সব রেকর্ড করা যায়। এই জ্ঞান নষ্ট হওয়ার আগে, শেষ হয়ে যাওয়ার আগে বয়স্ক মানুষ যারা আছেন, আমরা তাদের কাছে যাব। ছোট ছেলে মেয়েদেরও শিখিয়ে দেওয়া যায়, তাদের কাছে বসে তারা তাদের কাছে প্রশ্ন করবে, সেই জবাবটা নেবে এবং সেইগুলো তারা এক জায়গায় জমা করবে। সেটার জন্যে আমরা ইতিমধ্যে একবার এই চেষ্টাটা করেছিলাম, যেটা কল্যাণবাবু বলছিলেন 20 বছর ধরে চেষ্টা চলছে। আমরাও 20 নয় 10-15 বছর আগে চেষ্টা শুরু করেছিলাম। সেটা হচ্ছে শান্তিনিকেতন ভিত্তিক একটি সংস্থা আমাদের আশ্বাস দিয়েছিল যে তারা সাহায্য করবে এটা করার, এবং সোমাই কিস্কু মশাই আমার সঙ্গে ছিলেন এবং শান্তিনিকেতনের এক মাস্টার মশাই কালীচরণ হেমব্রম তিনি ছিলেন। তো আমরা একটা নামও ঠিক করেছিলাম, জ্ঞান ভরাল, জ্ঞান ভাণ্ডার, যে আমরা একটা জ্ঞান ভাণ্ডার তৈরি করব এবং সেখানে যে যা রেকর্ড করে আনছে সেইগুলো আমরা একটা জায়গায় একটা কম্পিউটারে জমা করব এবং প্রত্যেকে আমরা কে কি সংগ্রহ করেছি তার একটা লিস্ট তৈরি করব এবং সেই লিস্টটা, পুরো জিনিসটা তো একে অন্যের কাছে পাঠানো সম্ভব নয়, বিরাট মাপ হয়ে যাবে, তার বড় হয়ে যাবে, কিন্তু আমরা অন্তত একটা ক্যাটালগ তৈরি করতে পারি যে আমার কাছে এই জিনিস আছে, সেটা আমি সবাইকে জানিয়ে দিলাম এবং আমাকে অন্যরা পাঠালো, আমরা জেনে গেলাম যে কার কাছে কি জিনিস আছে, কি অবস্থায় আছে। ফলে কেউ যদি এই বিষয়টা জানতে চায়, সেটা ওই পুরনো বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, সেইটা নিয়ে প্রশ্ন হোক, চাষবাস নিয়ে প্রশ্ন হোক, সেচ নিয়ে প্রশ্ন হোক, অথবা বিনতি নিয়ে প্রশ্ন হোক, আরও বহু কিছু আছে। যে বিষয় নিয়ে কেউ কিছু জানতে চাইছে বা সমস্তটা একসঙ্গে দেখতে চাইছে, সে জানবে যে কার কাছে কি আছে। এটা আমরা একসঙ্গে বসে আলোচনা করতে পারি। বিভিন্ন জায়গায় কতকগুলো কম্পিউটারের ব্যবস্থা করতে হবে, কিছু বাড়তি হার্ড ডিস্ক করতে হবে যাতে এটা থাকবে এবং এইগুলোকে একটা সময় লিঙ্ক করা, একটাকে অন্যের সঙ্গে জুড়ে দেওয়া। কিন্তু আমরা চাইছি এরকম একটা নেটওয়ার্ক তৈরি করতে যাতে আমরা এই চর্চাটা শুরু করতে পারি। আমরা সেখানে সবাই স্বেচ্ছাসেবক, প্রত্যেকে বলবো যে আমার যা জানা আছে, অন্যদের যা জানা আছে, বিশেষ করে বয়স্ক মানুষদের যা জানা আছে, সেগুলোকে রেকর্ড করা, সেগুলোকে জমা করা। দ্বিতীয় দিনে আমাদের আলোচনা শুরু হয় সকাল 10টা থেকে। টুংদার তামাক বাজিয়ে সভায় যোগদানের আহ্বান জানান আমাদের কর্মীরা। গ্রাম সভার উপর বক্তব্য রাখেন গণ আন্দোলনের বিশিষ্ট কর্মী সুমিত। অধিকার একেবারে জন্মগত অধিকার, শুধু আদিবাসীদের নয়, অনাদিবাসী যেখানে রয়েছেন যারা, সমস্ত মেহনতি মানুষ যারা খেটে খায়, সেই সমস্ত মানুষেরই অধিকার। যারা শহরে থাকে সেখানেও গ্রাম সভার মতন মহল্লা সভা ইত্যাদি করার অধিকার রয়েছে। এখন এই গ্রাম সভার ব্যাপারটা দাঁড়িয়ে আছে কিন্তু আদিবাসী চিন্তাভাবনার ওপরে, আদিবাসী ভাবনার ওপরে। এই ভাবনাটার মূল কথা হচ্ছে গণতন্ত্র। গ্রাম সভা হচ্ছে সর্বোচ্চ
গণতন্ত্রের আমাদের সন্ধান দেয় গ্রামসভা। অন্যান্য জায়গায় এই গ্রামসভা কি আন্দোলন করেছে, কিভাবে আন্দোলনের মধ্যে থেকে তাদের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে ইত্যাদি ভারতবর্ষের নানান জায়গা থেকে সেই উদাহরণগুলো দিয়ে আমি এটাকে বোঝাবার চেষ্টা করব। আমরা যদি দেখি আজকে পুরুলিয়া থেকে রাজেনরা এসছে, সেখানে একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে, জলবিদ্যুৎ কেন্দ্র। সেই জলবিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে ঠুরগা পাহাড়ে ওই ঠুরগা নদীর ওপরে একটা বিদ্যুৎ কেন্দ্র চালু করা হচ্ছে। সেই জন্য অনেক জঙ্গল কেটে ফেলতে হবে, অনেক মানুষকে তাদের যে জায়গায় তারা বসবাস করে সেখান থেকে তাদেরকে উৎখাত করা হবে, তাদের জীবন জীবিকা কেড়ে নেওয়া হবে। এবং সবচেয়ে বড় যে আদিবাসী জীবন যেটা প্রকৃতির সাথে মিশে আছে সেই জীবনকে ধ্বংস করে দেওয়া হবে। তা আমি সেই কথাগুলো বলবো না, সেগুলো পরবর্তীকালের বক্তারা বলবেন আরও বিস্তারিতভাবে। কিন্তু তারা একটা স্লোগান তুলেছেন ওখানে, আবহা রিশন আবহা রাজ, অর্থাৎ আমার দেশ বা আমার মুলকের আমরাই ঠিক করব, আমরাই এখানকে কীভাবে চালাবো। আমি আজ থেকে প্রায় 30-35 বছর আগে আপনারা জানেন নর্মদাতে এক বিশাল বাঁধ তৈরি হচ্ছিল, নর্মদা নদীর ওপরে। সেই বাঁধ এখন তৈরি হয়ে গেছে এবং সেই বাঁধ তৈরির বিরুদ্ধে সেখানকার আদিবাসী মানুষ, যাদেরকে আমরা আদিবাসী বলছি, সেই আদিবাসী মানুষ, মূলত ওখানকার আদিবাসী সম্প্রদায় হচ্ছে ভিলালা, ওয়াসাবা ইত্যাদি। সেই মানুষেরা বাঁধ নেই বনেগা এই এক স্লোগান তুলে, এবং সেইখানে যে স্লোগান তুলে তারা আন্দোলন করে, বহুকালের আন্দোলন। এবং এই আন্দোলনকে বিশ্ব ব্যাংক টাকা দিচ্ছিল তৈরি করার জন্য, কিন্তু বিশ্ব ব্যাংকের টাকা তারা দেওয়া এই আন্দোলনের চোটে বিশ্ব ব্যাংক পিছিয়ে যায়। সেইখানে তারা একটা স্লোগান তুলেছিল, সেই স্লোগানটা এই আবহা দিশম আবহা রাজের কথা আমার কাছে কথাই বলছে। সেখানে স্লোগান উঠেছিল হিন্দিতে, হামারা দেশ হামারা রাজ, হামারা গাঁও হামারা রাজ, হামারা গাঁও হামারা রাজ। এই কথা কিন্তু অনেকেই বলেছেন, এমনকি মহাত্মা গান্ধী তিনিও এই কথা তুলেছিলেন, স্বরাজের কথা বলেছিলেন, আরও অনেকেই এই স্বশাসনের কথা বলেছিলেন। এই স্লোগানটা পরবর্তীকালে আমি আরও দুটো জায়গার কথা বলবো, একটা কালকে কিছু লোক বলে গেছেন। এটা হচ্ছে উড়িষ্যাতে নিয়মগিরি পাহাড়, গন্ডিয়া কোন্দ, এই সম্প্রদায়ের এই জনজাতির মানুষ এইখানে বাস করতেন। এখন একেবারে অরণ্যে ঘেরা, খুব সুন্দর জায়গা। এটা চলে গেছে উড়িষ্যার রায়গড়া জেলা থেকে বোলানগির এবং কালাহান্দি পেরিয়ে একেবারে কোরাপুটের জঙ্গলে গিয়ে মিশে গেছে এই যে পাহাড় পর্বত, যার নাম নিয়মগিরি। এবং এই পাহাড়টাকে তারা তাদের দেবতা নিয়ম রাজা বলে সেখানকার গন্ডিয়া কোন্দরা এইটাকে সেইভাবেই দেখেন। এইখানে এক বিদেশি কোম্পানি, যার মালিক এক প্রাক্তন ভারতীয়, প্রাক্তনই বলছি কারণ সে ভারতবর্ষে থাকেন না, বিদেশি কোম্পানি, ব্রিটিশ কোম্পানি, সে কোম্পানির নাম বেদান্ত। তারা এই যে পাহাড়টা নিয়মগিরি পাহাড়, এই পাহাড়ের তলায় রয়েছে বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম তৈরি হয়। এই অ্যালুমিনিয়াম থেকে সবচেয়ে বেশি যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে যুদ্ধাস্ত্র। এই অ্যালুমিনিয়াম তৈরি হয় এই বক্সাইট থেকে। এই যে কোম্পানি বেদান্ত, বিলেতের কোম্পানি, সেই কোম্পানি এখানে এসে তারা এই নিয়মগিরি পাহাড়ের তলা থেকে বক্সাইট তুলতে চায়, এই নিয়ম রাজাকে মারতে চায়। এইখানকার মানুষ যেভাবে প্রকৃতির মধ্যে বাস করছিলেন এবং প্রকৃতিকে মধ্যে তাদের জীবনযাত্রা সমস্ত কিছুই, তাদের জীবিকা সব কিছুই সেই পাহাড়কে ঘিরেই, সেই তাদের যে রাজা নিয়ম রাজা, সেই নিয়ম রাজাকে ধ্বংস করতে এবং সেই ধ্বংস করে তলা থেকে বক্সাইট তুলে তারা যুদ্ধাস্ত্র তৈরি করবেন। এইখানে প্রচণ্ড আন্দোলন হয় এটাকে বন্ধ করার। এই পাহাড়ের নিচে লাঞ্জিগার বলে একটা জায়গা, সেই জায়গায় এই বক্সাইট থেকে অ্যালুমিনিয়ামে পরিবর্তন করা, সেই জায়গাটার জন্য একটা কারখানা অলরেডি শুরু হয়েছে। এখন বক্সাইটটা তুলে নিয়ে আসতে হবে, পাহাড় কাটতে হবে এবং সেই পাহাড়ের মধ্যে থেকে বক্সাইটটাকে তুলে নিয়ে আসতে হবে। তার জন্য এবং এই যে তুলে নিয়ে আসার জন্য প্রথমে তারা
সেখান থেকে কনভেয়ার বেল্ট তৈরি করতে শুরু করলো। যখন তারা কনভেয়ার বেল্ট শুরু করলো তখন আন্দোলন আরও জোরদার হতে লাগলো, এবং সেখানকার মানুষ এই আন্দোলন এই বিরুদ্ধে প্রতিরোধে গড়ে তুললেন যে এখানে আমরা নিয়ম রাজাকে আমরা ভাঙতে দেব না, এখান থেকে কোনো কিছু সরানো যাবে না বলে তীব্র আন্দোলন শুরু করলেন সেখানকার মানুষ। সেই সময় কেউ কেউ মানবাধিকার কর্মীরা তারা সুপ্রিম কোর্ট, আমাদের দেশের সর্বোচ্চ কোর্ট, সেখানে মামলা করেন। সুপ্রিম কোর্ট বলল আমাদের দেশের যে আইন, অরণ্যের অধিকার আইন, যেটাকে আজকেও একেবারে শেষ করে দেওয়া হচ্ছে, অরণ্যের অধিকার আইন হচ্ছে 2006 সালের অরণ্যের অধিকার আইন। এখানে অন্য কোনো বক্তা হয়তো সেই আইনগুলো নিয়ে আরও কিছু বলবেন। সেই অরণ্যের অধিকার আইনটাও বহুদিনের বহু মানুষের লড়াইয়ের ফলে অরণ্যের অধিকার, অরণ্যের বাসী অর্থাৎ আদিবাসী মানুষ, এদেরই অরণ্যের অধিকার, এই অধিকার তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট এই অর্ডার দেওয়া হলো, এবং সুপ্রিম কোর্টে এইটা বলা হলো, ওদের যে বড় বড় উকিলরা বেদান্ত কোম্পানির, তারা অনেক কিছু বলার চেষ্টা করলো। সুপ্রিম কোর্ট সব শুনে বলল যে ওখানে 12টা গ্রাম আছে, এই 12টা গ্রাম সভা, পল্লী সভা বলে ওখানে উড়িয়া ভাষায়, সেইখানে তারা বলল যে এই 12টা পল্লী সভায় তারা এসে একটা গণভোট করবে যে নিয়মগিরি পাহাড় ভাঙতে দেওয়া হবে কি হবে না, মানুষ সেখানে তৈরি করবে। যদিও সেখানে প্রায় 100 গ্রাম, একটা গ্রাম মানে 12টা গ্রামও নয়, 100 গ্রাম এই ধ্বংস করতে গেলে তারা ক্ষতিগ্রস্ত হবে। তো উড়িষ্যার তৎকালীন সরকার, কেন্দ্রীয় সরকার, এখনকার সরকার নয়, সেটা আরও আগেকার সরকার, তারা সবাই মিলে বলল যে সেইখানে প্রচুর টাকা ছড়িয়ে, প্রচুর শক্তি দেখিয়ে, প্রচুর মারধর করে এবং নানান রকম কায়দায় মানুষের মন জয় করার চেষ্টা করলো যে গণভোট হবে, তোমরা সবাই বলবে যে হ্যাঁ ওটা হোক, পাহাড়টাকে কেটে ফেলা হোক। বহু চেষ্টা করা হলো, তারপরে যথার্থ দিনে সেখানে পল্লী সভার এই গণভোট তৈরি হলো। সেই গণভোটে 12টা গ্রামের যারা বয়স্ক, 18 বছর বয়সের ওপরে, তারা গিয়ে ভোট দিলেন নারী পুরুষ নির্বিশেষে। সেখানে বহু দূর দূর থেকে এই গ্রামগুলো থেকে সবাই এলো, এবং ফল কি দাঁড়ালো? 100% মানুষ, 100% মানুষ, কেউ বাদ নেই, তারা সবাই বলল না, আমরা নিয়ম রাজাকে মারতে দেব না, নিয়মগিরি পাহাড় থাকতে দেব না। 100% মানুষ এই গণভোটটা, এবং পল্লী সভার তারা সবাই সদস্য, বিভিন্ন 12টা গ্রামের পল্লী সভার লোকেরা একসাথে গণভোট বললে না, আমরা নিয়ম পাহাড়কে আমরা ধ্বংস হতে দেব না। গণভোটটাই একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ব্যাপার, যেখানে মানুষ সব কিছু ঠিক করবে যে আমরা এই পাহাড় কাটবো কি কাটবো না, এই সিদ্ধান্ত নেবে সেখানকার মানুষ। সেখানে অন্য বিদেশ থেকে কোনো কোম্পানি এসে কিংবা কোনো সরকার, সে রাজ্য সরকার হোক কি কেন্দ্রীয় সরকার হোক, যে সরকারই হোক বা রাজনৈতিক দল হোক, তারা এসে বলতে পারে না যে এই জায়গাটা আমাদের দিয়ে দিতে হবে, তাতে দেশের খুব উন্নতি হবে, উন্নয়ন হবে। আসলে কিসের উন্নয়ন হবে? আমরা জানি যে এখানে যারা যুদ্ধ করতে চায় অর্থাৎ মানুষ মারার গল হিসেবে এই নিয়ম পাহাড়কে কেটে দিয়ে হাজার হাজার মানুষকে একেবারে সর্বশান্ত করে দিয়ে তাদের যে জীবনধারা সেটাকে নষ্ট করে দিয়ে তারা এই যুদ্ধাস্ত্র বিক্রির জন্য, এবং সেখান থেকে যুদ্ধাস্ত্রদের প্রচুর পরিমাণ লাভ হয়, সেই জন্য এই কারণে তারা এটাকে করতে চাইছে এবং এটাকে চালাচ্ছে উন্নয়ন বলে। এইখানকার এই যে পল্লী সভার ভোট, এটা একটা দৃষ্টান্ত হয়ে গেছে যে মানুষ চাইলে সবাই মিলে তারা একত্রভাবে একটা সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তকে কার্যকরী করতে পারে। এখন পর্যন্ত আর নিয়মগিরি কাটাটা বন্ধ হয়নি, বহু চেষ্টা চলছে নানানভাবে এটাকে বেঁধে দেওয়ার জন্য। এর পরবর্তী যে আমি যে উদাহরণটা দেব সেটা এই ঝাড়খণ্ডেই কুন্তি জেলা। আপনারা জানেন ভগবান বিরসা মুন্ডা তার জন্মস্থান সেই কুন্তি জেলায়, সেইখানকার মানুষ একত্রিত হলো
একত্রিত হয়ে গ্রামে গ্রামে গ্রাম সভা গঠন করলো। গ্রাম সভা গঠন করে তারা গ্রামের ঢোকার পথে একেবারে সেখানে পাথর মাটিতে পুঁতে দিল, সেই জন্য এটার নাম পাথালগাড়ি। সেই পাথালগাড়ি এবং তারা সেইখানে কিছু নির্দেশনামা জারি করলো। প্রথমত তারা এই পাথরের ওপর দিকে অশোক চক্র, যেটা ভারতীয় সংবিধানের জায়গা সংবিধানের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়, সেই অশোক চক্র এঁকে দিল। এবং আমাদের সংবিধানেই বলা আছে যে আদিবাসী অঞ্চলে সমস্ত কিছু জল, জঙ্গল, জমি, নদী, পাহাড় সমস্ত কিছুই আদিবাসীদের নিজেদের। এইখানে এতে হাত দিতে গেলে, এখানে আসতে গেলে, এখানে উন্নয়নের নামে উন্নয়নের একেবারে স্টিম রোলার চালিয়ে রাস্তা বানাতে গিয়ে এদেরকে সকলে ধ্বংস করার অধিকার আর কারণ নেই। তারা এটাও লিখে দিল যে এই পাথরের উপরে খোদাই করে যে এই গ্রামে প্রবেশ করতে গেলেও সে প্রধানমন্ত্রী হোক, সে মুখ্যমন্ত্রী হোক, সে চিফ সেক্রেটারি হোক, সে অন্য যা কিছুই হোক, পুলিশের সুপারিনটেন্ডেন্ট হোক, পুলিশের ডিআইজি হোক, আইজি হোক, বা যে কোনো সরকারি কর্মীকে, আর এই গ্রামের মানুষের, এই গ্রামের সমস্ত কিছু আমাদের, সুতরাং আমাদের অনুমতি নিতে হবে। এইটা পাথলগাড়িতে শুরু হলো এবং এই যে জায়গাটা, এইখান থেকেই স্লোগানটা উঠেছিল যে লোকসভা নয়, বিধানসভা নয়, সবচেয়ে বড় গ্রামসভা। আমরা গণতন্ত্র বলতে বুঝি এই স্লোগানটা কিন্তু আজকে দেউচা পাঁচামির কথা আপনারা জানেন, বীরভূমে পাশেই এই দেউচা পাঁচামিতে কয়লা খনি তৈরি করার জন্য, এবং সেটাও বিদেশি কোম্পানিদের দিয়ে দেবে, সেখানেও এই কয়লা খনি তৈরি করে আদিবাসীদের উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে। সেখানে এই স্লোগানটাকেই তুলে ধরা হলো, পাথালগাড়ি স্লোগানেরই, যে লোকসভা নয়, বিধানসভা নয়, সবচেয়ে বড় গ্রামসভা। এই যে সবচেয়ে বড় গ্রামসভা, মানে এটা কিন্তু গণতন্ত্র বলতে আমাদের সকলের একটা জিনিস বুঝি যে গণতন্ত্র মানে হচ্ছে ভোট। আমরা গিয়ে বছরে 5 বছরে একবার লাইনে দাঁড়িয়ে আমাদের কেউ টাকা দিয়েও চেষ্টা করে, মদ ইত্যাদি নানানভাবে মানুষকে সিদ্ধান্তকে পাল্টাবার চেষ্টা করে। যাই হোক, আমরা 5 বছরে আমাদের যে দায়িত্ব থাকে, সাধারণ মানুষের যে দায়িত্ব থাকে, সে দায়িত্ব হচ্ছে 5 বছরে একবার লাইনে দাঁড়িয়ে একটা বোতাম টিপে দেওয়া। এই তার গণতান্ত্রিক কর্তব্য। এর বাইরে এর সাথে মানুষের প্রতিদিনকার যে জীবনযাত্রা, জীবনের মান উন্নয়ন করা, এ সমস্ত কিছুর কোনো সম্পর্ক নেই। লোকসভা নয়, বিধানসভা সবচেয়ে বড় গ্রামসভা। অর্থাৎ গ্রামসভাতে কিন্তু এই ভোট দেওয়ার ব্যাপারটা নেই 5 বছর অন্তর অন্তর। গ্রামসভা মানে গ্রামের প্রত্যেকটা মানুষ একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত নেবে গ্রামে কীভাবে উন্নয়ন হবে, গ্রামে হাসপাতাল হবে কিনা, এখন গ্রামের নদী খালের সংস্কার হবে কিনা, পুকুর সংস্কার হবে কিনা, গ্রামের স্কুলগুলো কোথায় হবে, কারা পড়বে স্কুলে, কারা পড়াবে, কি পড়াবে, এ সমস্ত গ্রামের লোকেরা ঠিক করবে। আমাদের দেশে এই দিল্লিতে পরিকল্পনা কমিশন, বা এখন সেটাকে নাম দিয়েছে নীতি আয়োগ, এই নীতি আয়োগ বা পরিকল্পনা কমিশনের যে মানুষরা আছে, তারা ওইখান থেকে দিল্লি থেকে ঠিক করে দেয় যে এই যে আমাদের শুশুনিয়া পাহাড়, এই পাহাড়ের আশেপাশে যে সমস্ত মানুষরা থাকে তাদের এখান থেকে এই দরকার, এই বড় একটা রাস্তা করতে হবে, ওইখানে বড় কারখানা হবে, এদের জীবন পাল্টে যাবে বলে বোঝানো হয়। কিন্তু এদের জীবনে নেমে আসে একেবারে সাংঘাতিক দুর্দশা। তাদের যে জীবনযাত্রা, তাদের সংস্কৃতি, তাদের সমস্ত কিছু একেবারে ধ্বংস করে দেওয়া হয়। তাদের গান মুছে, কালকে কাঞ্চনদা বলছিলেন যে আমাদের সংস্কৃতি, স্মৃতি সমস্ত কিছুকে মুছে ফেলা হবে এই উন্নয়নের নাম করে। কিন্তু আমাদের তো গ্রাম, এই জঙ্গল তো আমাদের, তাহলে আমরা কেন এইটা করতে দেব? আমরা ঠিক করব এই জঙ্গলে কী করব, আমরা ঠিক করে এই জঙ্গলের মধ্যে দিয়ে, আমরা জঙ্গলকে চিনি, জঙ্গলে গাছ বাঁচাবার জন্য, জঙ্গলকে বাঁচানোর জন্য আমরা সবচেয়ে বেশি ভালো। দিল্লিতে বসে একটা এয়ার কন্ডিশন ঘরে বসে সে বড় বড় বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসা লোকেরা, যারা জীবনে এখানে পা ফেলেনি, কোনো গ্রামেরই পা ফেলেনি, তারা বসে ঠিক করে দেবে। এ চলতে পারে না।
এটা সাংঘাতিক অগণতান্ত্রিক প্রক্রিয়া, এবং কিন্তু এই ভোটের দ্বারাই আমরা তাদেরকেই নির্বাচিত করে ক্ষমতায় আনি, এবং তারা নিজেদের যা ইচ্ছে, একবার জিতে গেলে তারা চুরি করে, ডাকাতি করে, মারধর করে, এবং এই সমস্ত যারা আজকে দেখবেন ভারতবর্ষের পার্লামেন্টে যারা রয়েছে তাদের মধ্যে আমাদের 443 জন সাংসদ রয়েছেন, তাদের মধ্যে 90% মানুষের এগেনস্টে খুন, ধর্ষণ, রাহাজানি ইত্যাদি নানান রকমের ক্রিমিনাল কেস আছে। আপনার কাছে পয়সা থাকতে হবে, সেই পয়সা দিয়ে আপনি ভোট কিনে নেবেন। এমনকি ভোট দিয়ে আমি একটা দলকে ক্ষমতায় আনতেও গেলেন, তারপরে সে নিজেদের মধ্যে ঘোড়া বেচা কেনা হয় করে এক দল থেকে আরেক দলে চলে যাওয়া হয়। সুতরাং এই ভোটের আমি কোনো মানে দেখি না, এটার কোনো কিছুই ঠিক নেই। আরও অনেক কিছু গণ্ডগোল আছে এই ভোটের এই সিস্টেমে, যেটাকে আমরা বলি এই ভোট দেওয়া ব্যাপারটাকে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এই প্রতিনিধিত্ব, আমরা আমাদের প্রতিনিধিকে পাঠাই, সে প্রতিনিধি 5 বছরের ধরে সে চুরি ডাকাতি করে গেল, আমরা তাকে ফেরতও আনতে পারি না, আমাদের হাতে কোনো ক্ষমতাই নেই। কিন্তু আমরা যখন গ্রামসভাকে বলছি সর্বোচ্চ, ওই সব লোকসভা বিধানসভা আমরা মানি না, তখন আমরা বলছি এই গ্রামের এই এতজন লোক আছে, আমরা বসে ঠিক করব আমাদের জীবনযাত্রা কিভাবে চলবে। এবং আমাদের মধ্যে নানান মত থাকাটাকে আমি মনে করি যেটা আমাদের শক্তি, এটাই আসল গণতন্ত্র। গণতন্ত্র মানে সবাই সবার কথা বলতে পারবে, সে আমার সাথে তার মতের নাও মিল হতে পারে, কিন্তু আমরা একসাথে চলবো, এইটাই হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্রে কে কোন দল করে কিচ্ছু এসে যায় না তাতে। আমরা এই দল নির্বিশেষে আমরা কিন্তু সবাই একসাথে মিলে আমরা এই গ্রামের উন্নয়নের জন্য, এই গ্রামের সমস্ত আমাদের জীবনধারার উন্নয়নের জন্য আমরা করব। আমরা স্কুল করব, সেখানে আমরা সাঁওতালি ভাষায় শিক্ষা চালাবো, সাঁওতালি ভাষাকে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য, সাঁওতালি সাহিত্যকে সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, সাঁওতালি গান, নাচ, সংস্কৃতি এগুলোকে সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার এই সিদ্ধান্ত আমরা নেব। এই সিদ্ধান্ততে আর কেউ ওপর থেকে বা নিচ থেকে কেউ নিতে পারবে না। এবং এইটাও এই যখন বলছি যে আমাদের মধ্যে যে নানান ব্যাপারটা রয়েছে, নানান জায়গা রয়েছেন, আজকে সেখানে কালকে একটা কথা বলছিলেন কাঞ্চনদা, সেটাতে উনি বলছিলেন যে আমাদের জীবন, আমাদের অনেক বৈচিত্র্যময় আমাদের সমাজ, বৈচিত্র্যময় আমাদের সংস্কৃতি। আমরা যদি এই জায়গা এইটুকুনি জঙ্গলই দেখি, কত রকমের গাছ আছে, এক রকমের গাছ নেই, তাহলে জঙ্গল হয় না। কত রকমের প্রজাপতি, কত রকমের কীট পতঙ্গ, পোকামাকড় এ সমস্ত রয়েছে, কত রকমের সাপ রয়েছে। এই যে জঙ্গল, এটার শক্তি হচ্ছে এর বৈচিত্র্য। তা আমাদের মধ্যেও নানান বৈচিত্র্য আছে, এবং আমাদের নিজেদের সমাজে, নিজেদের গ্রামেও নানান বৈচিত্র্য আছে। এই বৈচিত্র্যই আমাদের সম্পদ। এইটাকে এক দেশ, এক আইন, এক নেতা এই করে আমাদের সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে। আমরা চাই আমাদের নিজেদের মধ্যে মেলামেশাটা আরও হোক, নিজেদের মধ্যে আরও কথাবার্তা বলতে পারি, আমাদের সেই জায়গাটা তৈরি করে দেওয়া হোক। আদিবাসী জ্ঞান ভাণ্ডার, জীবনযাত্রা এবং নিয়ম নীতি বা কাস্টমারি আইন নিয়ে বক্তব্য রাখেন নৃতাত্ত্বিক ইন্দ্রনীল বিশ্বাস। 1989 সালে আমি রাঁচিতে একটা কমিউনিটি, তার মধ্যে প্রথম কাজ করি, সেটা আমার শিক্ষা, কিভাবে ফিল্ড ওয়ার্ক করতে হয় তার শিক্ষা। সেখানে একটা বীরহর বলে একটা কমিউনিটি আছে, জনজাতি। তারা মূলত জঙ্গলে থাকে, এবং জঙ্গলে কোন কোন গাছের থেকে আঁশ বার করা যায় সেটা তারা জানে, তারা খুব দক্ষ। এবং এছাড়া যেটা করে, এটা হচ্ছে তাদের জীবিকা, এবং তারা মূলত শিকারজীবী প্রাণী, শিকারজীবী মানুষ। তৎকালীন বিহার সরকার তাদের জন্য থাকার জন্যে, তারা কোথায় থাকতেন, তারা একটা পাতার ঘর করে থাকতেন, পাতা দিয়ে। এবং আমি যখন কাজ করি তখন মে জুন মাস, যখন ওখানকার তাপমাত্রা হচ্ছে 39, 40, 42 এইরকম সময় লু বয়,
যেটাকে বলে গরম হাওয়া বয়। তো সেই ঘরের যে ওটাকে ওনারা ওদের ভাষায় বলে কুম্বা, সেই কুম্বার থেকে 2 ফুট উচ্চে উপরে আর 3 ফুট হচ্ছে চওড়া, আমি মেপে দেখেছি ফিতে দিয়ে। তো চওড়া, তার মধ্যে ওনারা এরকমভাবে নিচু হয়ে ঢোকেন। আজকে যেটাকে আপনারা বলেন এয়ার কন্ডিশন, তার চাইতে অনেক স্বস্তিদায়ক। বিহার সরকার কি করলেন, তাদের মনে উন্নয়ন করতে হবে, তাদের জন্য ঘর বাড়ি বানিয়ে দিলেন। কি ঘর বাড়ি? সেটা হচ্ছে দেয়ালতলা বাড়ি, উপরে খাপড়ার যে টালি আছে সেই খাপড়ার টালি দিয়ে। তা আমি যখন কাজ করতে গেলাম দেখলাম যে কেউ থাকছে না, কেউ নেই। ওরা বলছে যে আমরা থাকবো না, আমরা কুম্বাতেই থাকবো। তা আমি জিজ্ঞাসা করলাম কুম্বাতে থাকবে কেন, সরকার তো তোমাদের জন্য কাজ করেছে। বলছে দেখুন এই যে টালিটা দিয়েছে, এটা কিন্তু আমি এর মধ্যেই প্রাচীন জ্ঞান সম্পর্কে কথাগুলো বলে যাচ্ছি, সেগুলো শুনবেন। এই যে টালিটা দিয়েছে, এটা প্রথম বর্ষাতেই জল টানে এবং সেই জলটা নিচের দিকে পড়ে। এবং আমরা যে কুম্বায় থাকি, একটা কুম্বায় 6 থেকে 7 বছর থাকি, শত ঝড় শত বৃষ্টিতেও জল পড়ে না। জল যখন পড়ে তখন সেটাকে আমরা মনে করি অপদেবতার ভর করেছেন, আমাদের উপর ভর করেছেন, ফলে আমরা সেই কুম্বাটাকে জ্বালিয়ে দিয়ে আবার একটা কুম্বা তৈরি করি। বিহার সরকার এরপরে কি করলেন, বিহার সরকার করলেন ওদের তো কিছুতেই আর ঘরে ঢোকানো যাচ্ছে না, কিন্তু ওদের পেশা তো বদল করতে পারছে না। বিহার সরকার ওদের বাধ্য করলো থাকতে, ওরা তার মধ্যে কুম্বা বানালো। এবার খাপড়ার টাইলসের জল পড়া বন্ধ তো সম্ভব নয়, কারণ ওরা যে টেকনিকটা জানে, যেটাকে আমরা টেকনিক বলি, যেটাকে বলি কৌশল, সেই কৌশলটা তো ইঞ্জিনিয়াররা জানে না, আমাদের ইঞ্জিনিয়াররা জানে না। এইটা হচ্ছে উন্নয়ন, তাদের ঢুকিয়ে দেওয়া হলো। সরকারি খাতায় তাদের বলা হলো তোমরা বনে ঢুকবে না, কারণ তোমরা বনের প্রচুর ক্ষতি করো, ফলে তোমাদের কি করতে হবে, তোমাদের চাষবাস করতে হবে। লাঙল জমি দেওয়া হলো। তাদের কিন্তু কোনো দিন লাঙল দিয়ে কিভাবে চাষ করতে হয় তারা জানে না, তারা হাজার হাজার বছর ধরে এইভাবে থেকে এসছে। তারা যখনই সংকটে পড়েছে, খাদ্য সংকটে, পরবর্তী একটা পাশের জনজাতি তার কাছে সাহায্য চেয়েছে, কারণ তারা যে জিনিসপত্র বানায় সেটা তখন লেনদেনের মাধ্যমে, যে আমি 1 ধামা চাল দিলাম, তুমি আমাকে একটা ওই মাচায় যেভাবে রাখে, মাটিতে যে শোয়ে চাদর, এগুলো তারা বানায়। এবং কিভাবে এর উন্নয়নের একটু উদাহরণ দিই। গরিব মানুষ, তারা জীবনে কোনো দিন অর্থ কী জিনিস দেখেনি, তারা ওই জিনিসপত্র নিয়ে হাজারিবাগ মার্কেটে বিক্রি করতে আসে। সেই মার্কেট থেকে তারা একটা লোকজন কিনে নিয়ে যায় 500 টাকা করে, তখনকার কথা বলছি, 89 সালের কথা। এবার যেই এটা 89 সালে, এবার আমি আবার গেলাম সেই হাজারিবাগ শহরে যেখানে বিক্রি হয়, বেশ কিছু দোকানে লেখা আছে এথনিক গুডস। কৌতূহল হলো, আমি জিজ্ঞেস করলাম এটা কত। তার একটার মানে একটাই যে সুতো বার করে তার ফাইন দড়ি, সেই দড়ির উপর নির্ভর করে একটার দাম 5,000 থেকে 10,000 টাকার রেঞ্জ। 4,500 টাকা কে নিল? রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি এবং জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্কের এই প্রয়াস এবং তার মুখপাত্র ভয়েস অফ বহুজন যে কতটা জনপ্রিয় হয়েছে তার প্রমাণ পাই কারাম গুরু জলধর কিস্কুর বক্তব্যে। আমার সাথে প্রায় প্রতিদিনই দেখা হয়, একবার করে মোবাইলে। এই যে প্রতিবার কথাগুলো, মানে আমাদের আদিবাসীর উপরে যেগুলো হচ্ছে ওই ধরার জন্য মানে একবার দেখতেই হবে। আর অনেক সময় চেষ্টা করি মোবাইলটা একটু সরকারে দিয়ে অফ করে ওই ইয়েগুলো লেখা মানে শুনে তো সব সময় মনে থাকে না, তাহলে একটু যদি নোট করে দেওয়া হয় খুব ভালো, ওটা খুব ভালো, খুব ভালো। ওই জন্যে আর মানে প্রতিদিন দেখা হয়। মানে ওটা একবার দেখতেই হবে আজকে কি সব মেসেজ পাঠাইছে, আজকে কি সব পাঠাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা খুব মানে
মানে প্রতিদিনই দেখা হয়। এইবার আপনাদের বসতে হবে আমার চ্যানেলে। আচ্ছা। আপনাদের না বসলে হবে না তো, আপনাদের জন্যই চ্যানেলটা। হ্যাঁ আপনারা বসলে পরে তবে চ্যানেল সার্থক হবে। হ্যাঁ, মানে দেখো আমি সোমনাথের কাছে আমি দেখার মাত্রেই অনেক জায়গায় পোস্ট করে দিই, আমাদের গুরু মহলে সঙ্গে সঙ্গে শেয়ার করে দিই, একবারে সঙ্গে সঙ্গে, মানে দেরি করে না করে বলি জানো কি বলেছে, কি বলেছে? আমাদের আদিবাসীর উপরে কি না, আমি তুমি তো আমাকে একটাও পাঠাও নাই, যে আমাদের এই বেরিয়েছে আজকে এইটা দেখো, আমি সব বেরার মাত্রেই আমি পাঠাই দিই। এই যে যত যা লোবা আছে ইয়াকে সবার সঙ্গে আমি শেয়ার করে দিই সঙ্গে সঙ্গে। আমাদের পুঞ্চা ব্লকের মাঝি পারগানা মহল আছে, ওদের কাছে আমি পাঠাই দিই। দেখো